অ্যাডমিরাল্টি কোর্ট আইন ২০০০ নিয়ে আলোচনার ধারাবাহিক প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। বিশ্বের ৯০%-এরও বেশি বাণিজ্য হয় কিন্তু সমুদ্রপথে। আর এই বিশাল জলরাশি, বিশাল সব জাহাজ এবং হাজার হাজার কোটি টাকার বাণিজ্য, যেখানে কারবার সেখানে বিরোধ বা ডিসপিউট হওয়াটাও স্বাভাবিক। কিন্তু জানেন কি, সমুদ্রের বুকে ঘটে যাওয়া কোনো অপরাধ বা লেনদেনের বিচার সাধারণ দেওয়ানি আদালতে হয় না। এর জন্য আছে বিশেষায়িত আইন এবং বিশেষ আদালত। আজ আমরা জানব বাংলাদেশের নৌবাণিজ্যের মেরুদণ্ড অর্থাৎ অ্যাডমিরাল্টি কোর্ট আইন ২০০০ সম্পর্কে। এই আইনে বলা আছে কিভাবে একটি জাহাজকে গ্রেফতার করা যায়, নাবিকের বেতন না দিলে কী করবেন, বা সাগরে জাহাজে জাহাজে ধাক্কা লাগলে ক্ষতিপূরণ কে দিবে। প্রিয় দর্শক, ২০০৬ সালের আগে কিন্তু আমাদের দেশে ১৮৯১ সালের ব্রিটিশ আইন চলতো, কিন্তু ২০০০ সালে এই আইন, নতুন আইনটি কিন্তু করা হয় পুরনো আইনটি বাতিল করে সময় উপযোগী করার জন্য। চলুন আজকে এই আইনের গভীরে যাওয়া যাক। প্রথমে আসি এই আইনের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞায়। সাধারণ ভাষায় আমরা যা বুঝি, আইনের ভাষায় তা কিন্তু একটু ভিন্ন হতে পারে। জাহাজ বা শিপ, সেকশন 2 এর খতে আমরা যদি দেখি, জাহাজ বা নৌ পরিবহন ব্যবহৃত হয় এমন যে কোনো জলযান বা ভেসেলকে বোঝাবে। আসলে এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে অ্যাডমিরাল্টি কোর্ট বলতে আলাদা কোনো নিম্ন আদালত নেই। সেকশন 3 সাবসেকশন 1 অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি অ্যাডমিরাল্টি কোর্ট থাকবে এবং এই হাইকোর্ট বিভাগের অ্যাডমিরাল্টি কোর্ট সরাসরি মামলাগুলো করতে হয়। এখন প্রশ্ন হলো, হাইকোর্ট বিভাগ অ্যাডমিরাল্টি কোর্ট হিসেবে কোন কোন বিষয়ে বিচার করবে। সেকশন 3 সাবসেকশন 2 অনুসারে একটি বিশাল তালিকা দেওয়া আছে, কিন্তু এখানে একে আমরা বলি অ্যাডমিরাল্টি জুরিসডিকশন। চলুন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা একটু জেনে নিই। মালিকানা এবং দখল সংক্রান্ত বিষয়, জাহাজের মালিকানা নিয়ে বিরোধ, শেয়ারের মালিকানা বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো দাবি নিয়ে করা যায়। বন্ধক বা মর্গেজ, জাহাজ ব্যাংকে মর্গেজ রেখে ঋণ নেওয়া হলে এবং সেই ঋণ সংক্রান্ত ঝামেলা হলে ক্ষতিপূরণ, কোনো জাহাজ দ্বারা অন্য জাহাজের বা স্থাপনার যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রেও মামলা করা যায়। জীবন এবং মালামাল, জাহাজের ত্রুটির কারণে বা মাস্টারের অবহেলায় যদি কারো প্রাণহানি ঘটে বা ব্যক্তিগত ক্ষতি হয় সেক্ষেত্রেও কিন্তু মামলা করা যেতে পারে। পণ্য বা কার্গো, এখন আমরা দেখি যে জাহাজে পরিবহনকৃত পণ্য হারিয়ে গেলে বা নষ্ট হলে আমদানিকারক সেখানে কিন্তু মামলা করতে পারেন। নাগরিকের অধিকার এবং সেলভেজ, সেলর্স রাইট অ্যান্ড সেলভেজ, এই আইনের একটি মানবিক দিক হলো নাবিকদের অধিকার রক্ষা। সেকশন 3 সাবসেকশন 2 ডতে অনুযায়ী জাহাজের মাস্টার বা নাবিকের মজুরি বা বেতনের দাবিসমূহ অ্যাডমিরাল্টি কোর্টের এখতিয়ারভুক্ত। অনেক সময় বিদেশি জাহাজ নাবিকদের বেতন না দিয়ে পালিয়ে যেতে চায়, তখন এই ধারায় মামলা করে জাহাজ আটকে দেওয়া যায়। কিন্তু এরপর আসি কিন্তু সেলভেজ নিয়ে, অর্থাৎ উদ্ধারের কথায়। সেকশন 3 সাবসেকশন 2 এর ঝ এবং সেকশন 3 সাবসেকশন 4 অনুযায়ী কিন্তু সমুদ্রে পড়ে যাওয়া কোনো জাহাজ বা জীবন রক্ষা করার জন্য কাজ করবেন তারা যে সুরক্ষা বা পারিশ্রমিক দাবি করেন তাকে সেলভেজ ক্লেইম বলে। এছাড়া জাহাজ টানিয়ে আনা বা চাওয়াজ এবং জাহাজ চালনা বা পথ দেখানো, যেটাকে বলে পাইলটেজ বাবদ অর্থ আদায়ের জন্য কিন্তু এই কোর্টে মামলা করা যায়। জাহাজ গ্রেফতার এবং অ্যাকশন ইন রেম, অ্যাকশন ইন রেম ভার্সাস পার্সোনাম, এই আইনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল সেকশন হলো সেকশন 4। সাধারণ আইনে কোনো ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে মামলা আমরা করি, এটাকে বলে অ্যাকশন ইন পার্সোনাম। কিন্তু অ্যাডমিরাল্টি আইনে আপনি সরাসরি জাহাজের বিরুদ্ধে মামলা করতে পারেন, একে বলা হয় অ্যাকশন ইন রেম, অর্থাৎ জাহাজটি নিজেই এখানে বিবাদী, ডিফেন্ডেন্ট। কেন এটা দরকার? ধরুন জাহাজের মালিক লাইবেরিয়ার নাগরিক, কোম্পানি পানামায় রেজিস্টার্ড, কিন্তু জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। মালিককে মালিককে খুঁজে পাওয়া আসলে কঠিন। সেকশন 4 এর অনুসারে হাইকোর্ট বিভাগ সরাসরি এই জাহাজটির বিরুদ্ধে মামলা নিয়ে জাহাজটিকে গ্রেফতার বা আটক করার আদেশ দিতে পারে। শর্তগুলো কী কী? সেকশন 4 সাবসেকশন 2 অনুযায়ী মামলার কারণ উদ্ভবের সময় যিনি জাহাজের মালিক বা দখলদার ছিলেন, মামলা করার সময়ও তিনি মালিক থাকেন, বেনিফিশিয়ার যে ওনার তিনি থাকেন, তবে সেই জাহাজের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন ইন রেম করা যাবে। এমনকি সিস্টারশিপ বা ওই মালিকের জন্য যদি অন্য কোনো জাহাজের বিরুদ্ধে মামলা করা যায়, তবে মনে রাখবেন সেকশন 4 সাবসেকশন 6 অনুযায়ী যদি নাবিকের বেতনের মামলা ছাড়া অন্য ক্ষেত্রে অ্যাকশন ইন রেম সবসময় করা যায় না, কিন্তু কিছু শর্ত থাকে। মামলার পদ্ধতি এবং কোর্ট ফিগুলো কি, এগুলো আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, চলুন মামলা কীভাবে করবেন। সেকশন 6 অনুযায়ী 1908 সালের যে আমাদের সিপিসি যেটা আছে সেটা মেনে আর্জি দাখিল করতে হবে। তবে অ্যাকশন ইন রেমের ক্ষেত্রে বিবাদীর নাম হিসাবে জাহাজের মালিকের নাম না দিয়ে দ্য ওনার্স অ্যান্ড পার্টিস ইন্টারেস্টেড ইন দ্য শিপ এভাবে বর্ণনা
দেয়া যায়। খরচ বা কোর্ট ফি আসলে কত হয় সেটা একটু জেনে নিই। এখানে একটি বড় সুবিধা আছে। সেকশন 7-এ কিন্তু বলা আছে দাবি যত কোটি টাকারই হোক না কেন সর্বোচ্চ কোর্ট ফি হবে 1,00,000 টাকা। আর নাবিকদের জন্য সুখবর হলো যে সেকশন 7-এর শর্তাংশ অনুযায়ী নাবিকের মজুরি সংক্রান্ত মামলায় কোর্ট ফি মাত্র 100 টাকা। এটি সাধারণ নাবিকদের ন্যায় বিচার পাওয়ার পথ সহজ করে দিয়েছে। বিচারক আসলে কে থাকবেন আমরা জেনে নিই। সেকশন 8 অনুযায়ী সাধারণত মহামান্য হাইকোর্ট বিভাগের একজন জাজ এটার বিচারক হন। এটা সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানি এবং নিষ্পত্তি আসলে উনি করেন। সীমাবদ্ধতা এবং সরকারের জাহাজের দায় মুক্তি সম্পর্কে এই আইনে বলা আছে সব জাহাজ কি আসলে গ্রেফতার করা যায়, এটা প্রশ্ন থাকতে পারে। আসলেই করা যায় না। সেকশন 9 অনুযায়ী প্রজাতন্ত্রের অর্থাৎ বাংলাদেশ সরকারের কোনো জাহাজ, নৌবাহিনী, কোস্টগার্ড বা পুলিশের জাহাজ গ্রেফতার, আটক বা বিক্রি করা যাবে না। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই ইমিউনিটি দেওয়া হয়েছে। এছাড়াও সেকশন 5 অনুযায়ী কোনো অ্যাকশন ইন পার্সন নাম ব্যক্তিগত দায় মামলা বাংলাদেশে আদালত নেবে না যদি না বিবাদী বাংলাদেশে বসবাস করে বা ব্যবসা করে। এখন মামলার কারণ কজ অফ অ্যাকশন বাংলাদেশের জলসীমায় যদি উদ্ভব হয়, পরিশেষে এটাই বলা যায় যে অ্যাডমিরাল্টি কোর্ট আইন 2000 যেটা আছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের এটা একটা রক্ষা কবচ। 1891 সালে পুরনো আইন যেটা সেটা বাতিল করে এই আইনটি প্রণয়নের ফলে নাবিকরা তাদের পাওনা সহজে আদায় করতে পারছেন, ক্ষতিগ্রস্তরা বিদেশি জাহাজ আটকে ক্ষতিপূরণ আদায় করতে পারছেন, ব্যাংকগুলো জাহাজের বিপরীতে দেওয়া ঋণের টাকা ফেরত পাওয়ার আইনি ভিত্তি পেয়েছে। আপনি যদি প্রিয় দর্শক নৌ বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ থাকে আপনার, তবে দেওয়ানি আদালতে সময় নষ্ট না করে কিন্তু সরাসরি মহামান্য হাইকোর্টের অ্যাডমিরাল্টি জুরিডিকশনে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং প্রিয় দর্শক আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথেই থাকেন। পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শুরু করছি। আল্লাহ হাফেজ।